সবাই মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গঠনের। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে। এজন্য প্রতিভাবানদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করে আনার তাগিদ দেন তিনি। রংপুরের মইনুল ইসলামকে সাথে নিয়ে ইউনুস আলীর ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে গ্রামীণ ফুটবলের আসরে হাজারো মানুষ। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বললেন, স্বৈরাচার পতনের পর এবার সব ক্ষেত্রে শুরু হোক দেশ গড়ার কাজ। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। পঞ্চগড় ও রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার তাগিদ তারেক রহমানের। আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করানোর জন্য। আর দেশীয় যারা আছে তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় যাতে বের করে আনা সম্ভব হয়, এই দিকে দয়া করে দৃষ্টি রাখবেন। এবারের টুর্নামেন্টে রংপুর মহানগর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় পঞ্চগড় একাদশ। দেশের গ্রামীণ জনপদের এই ধরনের আসরগুলো থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের করে আনার তাগিদ দিয়ে তারেক রহমান বললেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব ক্ষেত্রেই সবাইকে নজর দিতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট, রংপুর। ইসকনের কর্মকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় পরাজিত ফ্যাসিবাদ। এই পরিস্থিতিতে ঐক্য ও শান্ত থেকে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। বলেন, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকার শীর্ষক এই মতবিনিময়ের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। স্বৈরাচারের বিদায়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, হঠকারী কিছু করে এই সুযোগ নষ্ট করা যাবে না। বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চলছে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়। অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শুধু ইসকনই নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দল মত ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
এদিকে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর কোনো দাবি আদায়ের জন্য রাজপথে না গিয়ে সরকারের সাথে আলোচনার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রিপোর্টে জানাচ্ছেন নাহিদ প্রিন্স। নির্বাচন ইস্যু নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনমুখী হওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় দলমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসাবে। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। 750 এদিকে সমসাময়িক ইস্যু নিয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আলোচনা হয়নি। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয়। এদিকে নির্বাচন বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন, সংস্কার কার্যক্রম দৃশ্যমান হলেই নির্বাচন দেয়া হবে। এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নিব। যেটা বাংলাদেশের জনগণ যেই জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। তবে কোনো দাবি আদায়ের জন্য রাজপথ বেছে না নিয়ে সরকারের সাথে আলোচনা করার আহ্বান জানান তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বৃহস্পতিবার বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। হিসাব জব্দ হওয়া অন্য সদস্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আগামী 30/3 কোনো ধরনের লেনদেন করতে পারবে না। ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ুই বলেছেন, চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যকলাপের জন্য ইসকন দায়ী নয়। ইসকনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, ভারতীয় সংগঠন নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। ইসকনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করার দাবি জানান তিনি। বাংলাদেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কোনো রাজনৈতিক দল দেশের বিপক্ষে অবস্থান নিলে দেশের মানুষ তাদের রুখে দেবে।
রাতে রাজধানীর কলাবাগানে গ্রিন কনভেনশন হলে জাতীয় নাগরিক কমিটির কলাবাগান শাখার পরিচিতি সভায় তিনি কথা বলেন। প্রতিবেশী দেশের ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। দেশের বিশৃঙ্খলা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বিএনপি, জামাত, বামপন্থী সংগঠন থেকে শুরু করে নিয়ে সকল রাজনৈতিক দল সকলকে একখানে আসতে হবে। যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠন বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নেয়, বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যদি তাদের অবস্থান থাকে, তাহলে বাংলাদেশের মানুষ ওই পতিত ফ্যাসিবাদীদের মতো করে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে 500 টাকার সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধ অনেকে ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেইন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরো বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে, বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু, সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই, 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, আর এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গত সরকারের আমলে ব্যাংক থেকে ব্যাপক টাকা পাচারের কারণে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি জানান। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব বললেন তিনি। গভর্নর বলেন, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আর ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল বলেও মন্তব্য করেন। গভর্নর বলেন, এখন একদিকে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য দেওয়া হবে, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেওয়া হবে। এতে মূল্যস্ফীতি কমে আসবে। বলেছিলাম টাকা ছাপাবো না,
সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেইটাই রাখবো। এখানে আমরা ইজি মনিটারি পলিসির দিকে যাচ্ছি না। কাজে আমরা এক হাতে দেব এই ব্যাংকের টাকা, যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায় তাহলে আমরা লিকুইডিটি, আমরা বন্ড ইস্যু করে সেই টাকাটা তুলে নিয়ে আসবো। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এর আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টো পাশে থানাটি নির্মাণের সিদ্ধান্ত হলেও তা হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলো যথাসম্ভব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়। এছাড়া দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনির্ধারিতভাবে আলোচনা হয়েছে বলে জানান তিনি। শাহবাগ থানাকে যে সাকুরার কাছে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, ওই জায়গার সেগুলিও আলোচনা হয়েছে। সেগুলো আলোচনা অনেক থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে। তো ওইটা খুব একটা উপযোগী হবে বলে মনে হয়নি, এবং ওই জায়গার মালিক যারা, তারা এটা দিতে অসম্মত হয়েছে। মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরেজমিন দেখবেন, দেখে তারা সবচেয়ে সুইটেবল কোনটা হয়। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবে। ডিম নিক্ষেপ করে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর এ ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার হাইকোর্টে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল সহ আরও কয়েকজন আইনজীবীর সাথে আলোচনা করেন। শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপায় কলেজ ছাত্র শার্দুল আশিস সৌরভের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। এতে আসামি রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন পুলিশ কর্মকর্তাও। বৃহস্পতিবার দুপুরে সিআর আমলি আদালতে মামলাটি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আশরাফুন নাহার। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জবানবন্দি নিয়ে মামলা গ্রহণ করে পূর্ববর্তী মামলার প্রতিবেদনে প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রাখেন। এর আগে নিহত কলেজ ছাত্র সৌরভের বাবা গত ২৭ আগস্ট সাবেক সংসদ সদস্য সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ মানুষকে আসামি করে প্রথম হত্যা মামলা করেছিলেন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ সংগঠনটির ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। হিসাব জব্দ হওয়া ইসকনের অন্য সদস্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌড় দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট আগামী ৩০ দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেন করতে পারবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমন তথ্য উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে
64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে 1000 উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। সাভারে শুরু হয়েছে দুদিনব্যাপী চাকরি উৎসব। 2500-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ নিয়ে 250 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত জব উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর SM মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে প্রতিদিন 5 টাকা সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। প্রতিদিন 500 টাকা সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধে অনেকেই ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকম ভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেইন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরো বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং একজন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ সংগঠনটির 17 জনের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৃহস্পতিবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। হিসাব জব্দ হওয়া ইসকনের অন্য সদস্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডী দাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে একক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে আগামী 30 দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেন করা যাবে না।
বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমন তথ্য উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে 1000 উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি আরও জানিয়েছেন, বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে সন্ত্রাসী সংগঠন কুকিচেন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত 179 জন গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালে সন্ত্রাসী সংগঠনটির হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া গত 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী এবং অন্যান্য ঘটনায় 1328 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত 179 জন KN-এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে কিন্তু আমরা এই ইন্ধনদাতাদের প্রভাবটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারব। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমছে সবজির দাম, তবে আলুর দাম এখনো চড়া। রাজধানীর বাজার দরের খবর জানাবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আরাফাত, আজকে বাজারে নিত্যপণ্যের দরদাম আপনি কেমন দেখছেন? সরকারের নেওয়া নানা পদক্ষেপ, শুল্ক প্রত্যাহার করা থেকে শুরু করে আমদানির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোক্তারা এর সুফল তেমনভাবে পাচ্ছেন না। বিশেষ করে হচ্ছে ভোজ্য তেল যেটি রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা বাজার ঘুরে দেখতে পাচ্ছি এক প্রকার সংকট তৈরি হয়েছে। যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন, আগের তুলনায় যে সকল বাজার সরবরাহকারী যারা ভোজ্য তেল সরবরাহ করে সে সকল বিপণনকারী প্রতিষ্ঠান তাদের বাজারে তেলের সরবরাহ কমে দিয়েছে। হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু বোতলজাত তেলের সরবরাহ প্রায় নেই বললেই চলে। আমরা এখানে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ঘুরে যেটি দেখছিলাম, তারা বলছিলেন যে গত এক সপ্তাহে তাদের যে সরবরাহ সেটি কমে গিয়েছে, এবং বিশেষ করে এখানে যেটি বলছিলেন যে পণ্যের গায়ে যে দামটি নির্ধারিত রয়েছে সেই দামে তাদের বিক্রি করতে হচ্ছে, কিন্তু তার বিপরীতে তাদের যে মিলগেট থেকে কিনতে হচ্ছে সেটি কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের যে পাইকারি রেট সেটি দাম বাড়লেও খুচরা পর্যায়ে তাদের নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু লাভের যে অংশ সেটি তেমনটি বলছেন যে লিটার প্রতি তারা মাত্র 4 থেকে 5 টাকা লাভ করতে পারছেন। অপরদিকে আমরা গত সপ্তাহে যেটি দেখছিলাম কারণ বাজার ঘুরে যে খোলা সয়াবিন যেটি রয়েছে সেটির সরবরাহের একটি সংকট দেখা দিয়েছিল, সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু বোতলজাত তেলের ক্ষেত্রে বিক্রেতারা যেমনটি বলছেন যে তারা আসলে বুঝতে পারছেন না হঠাৎ করে কেন বোতলজাত যে ভোজ্য তেল সেটি সরবরাহ কমে গেল। তারা এই সিন্ডিকেট ভাঙার জন্য তারা নিয়মিত তদারকির কথা বলছেন। অপরদিকে যদি হচ্ছে চালের বাজারের কথা বলি, তাহলে বাজারে নতুন চাল আসার ফলে যেটি 28 চাল সেটির সরবরাহ বাড়ার ফলে এর দাম কিছুটা কমেছে। অপরদিকে নাজির চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। এছাড়া মোটা চাল সহ অন্যান্য যে সকল চাল রয়েছে সে চাল আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া
মাংসের ক্ষেত্রে যদি বলি, ব্রয়লার মুরগির দাম 190 টাকা কেজি, সোনালী মুরগি 300 টাকা কেজি। এছাড়া গরু ও খাসির দাম অপরিবর্তিত আগের দামেই, যথারীতি গরুর মাংস 750 টাকা কেজি এবং খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আলুর দামের একটি ঊর্ধ্বগতি এবং সর্বোচ্চ রেকর্ড দামে বিক্রি হচ্ছে, কিন্তু আলু এটি কিন্তু সপ্তাহের ব্যবধান হলেও কিন্তু দাম কমেনি, বরং আগের জায়গায় অপরিবর্তিত রয়েছে। বাড়তি দামেই যেটি ডায়মন্ড আলু সেটি 75 টাকা কেজি এবং লাল আলু 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা কিছু কিছু দোকানে নতুন আলুর সরবরাহ দেখতে পেয়েছি, নতুন আলু 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজির মধ্যে দুই একটি সবজির দাম কিছুটা কমেছে, যেমনটি আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি বাঁধাকপি এবং ফুলকপি 60 টাকা কেজিতে বিক্রি হলে এ সপ্তাহে এসে সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শিমের দাম কিছুটা কমেছে এবং কাঁচামরিচ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে, শীতকালীন সবজির সরবরাহে কিছু কিছু ক্ষেত্রে দাম কমেছে। এছাড়া আলুর দাম বাড়তি এবং সয়াবিন তেলের দাম যেমনটি বলছিলাম। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ আপডেট। ইসকনকে নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে শুরু হয়েছে এই সমাবেশ। একই দাবিতে বিক্ষোভ হচ্ছে চট্টগ্রামেও। হেফাজতে ইসলামের নেতাদের দাবি, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মের একটি অংশকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের সংগঠন ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলেও মনে করেন তারা। এছাড়া 26 নভেম্বর চট্টগ্রামের আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারেরও দাবি জানিয়েছে দলটির নেতারা। কোনো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান হেফাজতে ইসলামের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, আমরা তার কাছে যাচ্ছি। আরিজ, হেফাজতের প্রতিবাদ মিছিল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি কি কারোর সাথে কথা বলতে পেরেছেন? তারা কি বলছেন? হ্যাঁ আফসানা, আপনি দেখছেন চট্টগ্রামে জুমার নামাজের পর থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। এবং আমরা দেখেছি চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ সহ আন্দরকিল্লা এবং বিভিন্ন অলিগলির যেই সব মসজিদগুলো আছে সেই সব মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো আজকে মিছিল ও সমাবেশ করছে। ইতিমধ্যে আমরা যেই মিছিলের পেছনে আছি এটি চট্টগ্রামের জমিতুল ফালা থেকে শুরু হয়েছে। এই মিছিলটি জমিতুল ফালা হয়ে দামপাড়া পুলিশ লাইন হয়ে জিইসির মোড় হয়ে 2 নম্বর গেট এবং বিপ্লব উদ্যানে গিয়ে এটি শেষ হবে এবং সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা, এমনটি জানিয়েছেন হেফাজত গণমাধ্যম শাখার সচিব। এছাড়া আপনি দেখছেন আমরা এক পথ ধরে যাচ্ছি এবং অন্য পথে একইভাবে আসলে এখানে মিছিল এবং সমাবেশ হচ্ছে। এখানে 2 সড়ক জুড়ে আসলে মিছিল হচ্ছে এবং এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ ময়দানে এবং সেই সমাবেশ থেকে বলা হয়েছে ইসকন একটি জঙ্গি সংগঠন এবং ইসকনের সমর্থকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম। অবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ এবং যারা এই ঘটনার সাথে যারা জড়িত আছে এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে আজকে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন তিনি সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন এবং একই সাথে তিনি এই পরিবারের তার স্ত্রী সন্তান এবং মা বাবার যে ভরণ পোষণের জন্য প্রায় বিভিন্ন ইসলামী সংস্থা থেকে 1 কোটি টাকার একটা অনুদান দিয়েছেন। এর মধ্যে বেশ কিছু অর্থ আজকে হস্তান্তর করা হয়েছে। আপনারা এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রাম থেকে হেফাজতের কর্মসূচির খবর। এবার ঢাকার কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছে। তিনি আছেন বায়তুল মোকাররম এলাকায়। কায়কোবাদ, চট্টগ্রামের কথা আমরা শুনছিলাম, আপনি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় আছেন। তো ঢাকার কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আফসানা, এখানে কিন্তু আজকে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিতই একটি বিক্ষোভ সমাবেশ ছিল, যেটি হচ্ছে
ইসকনকে নিষিদ্ধ করা এবং একই সাথে চট্টগ্রামে যে আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা বলছেন যে সাইফুল ইসলাম আলিফ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই কিন্তু বিক্ষোভ সমাবেশটা করছেন। আর এখানে কিন্তু আজকে জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের যে সমাবেশটি তার কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আর এখন কিন্তু তাদের সমাবেশ চলছে, তাদের নেতৃবৃন্দর বক্তব্য রাখছেন হেফাজত ইসলামের বিভিন্ন স্তরের। আর নামাজের আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু আসছিল। হেফাজত ইসলাম ছাড়াও আমরা খেলাফতে মজলিসকে দেখতে পেয়েছি। তো এখানে বেশ কিছু ইসলামিক সংগঠন কিন্তু এখানেই সমাবেশ করছেন। আর তারা সমাবেশ থেকে যেটি বলছেন যে তারা বাংলাদেশে কোনো ধর্মের নামে উগ্রবাদ দেখতে চান না। তারা বলছেন যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার ছিল, যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, তাদের ইন্ধনেই কিন্তু তারা বলছেন যে হিন্দুদের একটি অংশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারই একটি ফলে তারা দেখতে পেয়েছেন যে আলিফ হত্যাকাণ্ড, তারা যেটি বলছেন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড, তো তারা বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে তারা দেখতে চান না। তারা ইসকনকে নিষিদ্ধ দেখতে চান এবং যে কোনো ধরনের উগ্রবাদের বিরুদ্ধেই কিন্তু তারা যেতে চাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে তারা এখানে এখন ইসকনকে নিষিদ্ধ ছাড়াও তারা কিন্তু বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা এখানে বলছেন। একই সাথে যে অতীত সরকার আছে তাদের যে ইন্ধন তারা সেটিও বন্ধ করতে বলছেন, তাদেরকে যথাযথ বিচারে আওতায় আনার দাবি জানাচ্ছেন। একই সাথে যে চট্টগ্রামে যেরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা যাতে আর না ঘটতে পারে তারা কিন্তু সেই কথাও কিন্তু বারবার এখানে বলছেন। তো সবকিছু মিলে এখানে এই মুহূর্তে সমাবেশ চলছে উত্তর গেটের এখানকে পুরোপুরি তাদের দখলে হেফাজত ইসলামের নেতাকর্মীদের। তো আফসানা, এখানকার এই ছিল সর্বশেষ। দর্শক, ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন হেফাজতের কর্মসূচির খবর। ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে 500 টাকার সম্মানিতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধ অনেকে ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেইন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরও বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি আরও জানান, বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত 179 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে সন্ত্রাসী সংগঠনটির হামলায় 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া গত 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য ঘটনায় 1328 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান গত এপ্রিল 2024 থেকে পরিচালিত হয়ে আসছে। এখন পর্যন্ত 179 জন KN-এর সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে কিন্তু আমরা এই ইন্ধনদাতাদের প্রভাবটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতোই বেশি দরেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমের সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা 2-1টি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের। গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই, নতুন চাল আসছে 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টনে 250-300 টাকা 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়, কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকে, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি পাতাকপি 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে। এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে আর কি। দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারক আদালতের এজলাস ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীকে লক্ষ্য করে ডিম ছোড়া, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হট্টগোলের ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ দেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে আদালত ও বিচারকদের সংশ্লিষ্ট বাসভবন, চলাচলের এলাকা ও আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। টঙ্গীতে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়েরের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা। বাদ ফজর থেকে শুরু হয়েছে জোর ইজতেমা। আসন্ন বিশ্ব ইজতেমায় ময়দানের সার্বিক প্রস্তুতিমূলক কাজসহ দেশি বিদেশি মেহমান আগমন এবং তাদের থাকা খাওয়ার যাবতীয় বিষয়গুলোর প্রস্তুতি নেওয়া হবে এ জোর ইজতেমায়। 40 দিন তাবলিগ মুলব্বিরা চিল্লা শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে এই জোর ইজতেমায় অংশ নিয়েছেন। আগামী 31 ডিসেম্বর থেকে শুরু হবে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেবেন তাবলিগ মুরব্বি মাওলানা জুবায়েরের অনুসারীগণ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 16 শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইসকনকে নিষিদ্ধের দাবিও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। টঙ্গীতে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিনের জোর ইজতেমা। বাদ ফজর থেকে শুরু হয়ে জোর ইজতেমা আসন্ন বিশ্ব ইজতেমায় ময়দানের সার্বিক প্রস্তুতিমূলক কাজসহ দেশে বিদেশে মেহমান আগমন এবং তাদের থাকা খাওয়া যাবতীয় বিষয়গুলো প্রস্তুতি নেওয়া হবে এই জোর ইজতেমায়। 40 দিন তাবলিগ মুরব্বীরা চিল্লা শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে এই জোর ইজতেমায় অংশ নিয়েছেন। আগামী 31 ডিসেম্বর থেকে শুরু হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেবেন তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীগণ। দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। এই পরাজয় ভারত সহজে মেনে নেবে না। অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সাভারের আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না
তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। 2025 সালের মধ্যে জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্রিন ও একটি নন গ্রিন ম্যানুয়াল শিপইয়ার্ড পরিদর্শনকালে তিনি কথা বলেন। ইতিমধ্যে যে ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে সেগুলোর দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি নন গ্রিন ইয়ার্ডগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রিন ইয়ার্ডে উন্নত করার পরামর্শ দেন তিনি। মুন্সিগঞ্জে বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে শ্রীনগর উপজেলার কুকুটিয়া সহ বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে অসহায় কয়েকটি পরিবারকে 25 কেজি করে চাল বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপালে 5,000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সকালে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পে 22 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। Hifazat Islam held protest rallies in Dhaka and Chattogram after Jummah prayers today, demanding a ban on the ISKCON and protesting the killing of lawyer Saiful Islam Alif in Chattogram. During the rallies, Hifazat leaders claimed that a defeated force in Bangladesh is attempting to create chaos and anarchy by using a section of the Hindu community. They alleged that ISKCON is part of this conspiracy and accused the organization of destabilizing the nation. Referring to the murder of lawyer Saiful Islam Alif in the Chattogram court premises on Tuesday, they said the brutal hacking and beheading of lawyer Alif can only be seen as an attempt to incite civil war in the country. The leaders called on the public to stay vigilant against what they described as communal provocations orchestrated by the fallen fascist regime and their masters. আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। Daily Amardesh editor Mahmoud Rahman has said Indian foreign policy has faced great disaster through fall of fascist Sheikh Hasina. He also warned that Delhi won't take it lightly. He said this while addressing a program in Manarat University in Ashulia. ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। A significant portion of Bangladesh's population believes the interim government is providing better security for religious and ethnic minorities compared to the previous Awami League government, according to a recent survey by Voice of America. The survey conducted in late October found that 64% of respondents think the interim government offers greater protection to minorities than the previous administration. In contrast, 15% believe the situation has worsened, while 17% feel it remains unchanged. Chief Advisor's Press Secretary Shafiqul Alam has encouraged more journalists to talk to the Indian media to confront misinformation campaign coming from them. Dhaka must tell its stories their way, else Indian outlets will set Bangladesh's narrative according to their liking, he said, highlighting the importance of getting empowered by the truth to fight against misinformation campaign. Alam said Indians should know that smarter people also live in its eastern border, and a few months back these people have ousted a brutal dictatorship in one of the finest revolutions in human history.
The Bangladesh Financial Intelligence Unit has ordered the freezing of bank accounts belonging to 17 individuals associated with the ISKCON Bangladesh, including its former leader Chinmoy Krishnadas, for 30 days. The directive issued on Thursday was sent to various banks and financial institutions in the country. It suspends all transactions from the accounts for 1 month. The BFIU also requested detailed account information from the banks and transactions histories from the beginning for all businesses owned by these individuals. চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইসকনকে নিষিদ্ধের দাবিও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন। কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতার চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয়ায় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায়
যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে 20,000-এরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সব বাধা উপেক্ষা করে তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে ভারতীয় সরকারকে বার্তা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানান। জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর কাজটি জঘন্য উল্লেখ করে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদি নামের 5 বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। স্থানীয়রা জানান, সন্দেহ হলে সকালে সদর উপজেলার চারমাথা ধমকপাড়া এলাকার একটি বাড়িতে যায় তারা। এ সময় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বিধবা এক মহিলাকে আটক সহ লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুর থেকে মাহদি নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় সদর থানায় জিডি করে। রাজনৈতিক দল ও প্রশাসন সহযোগিতা না করলে শুধু কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারি কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগে পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতো বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমায় এর সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজি সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা 2-1টি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের। গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই। নতুন চাল আসছে, 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টনে 250-300 টাকা, 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়।
অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউসলি ডেটোরেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়, কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকের, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি বাঁধাকপি 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে, এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে আর কি। দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।